আচ্ছা, আমরা তরঙ্গ চ্যাপ্টারটা দেখতেছিলাম। তরঙ্গ চ্যাপ্টারের লাস্ট দিন তরঙ্গের তীব্রতা, স্থির তরঙ্গ প্লাস শব্দের তীব্রতা, এই জিনিসগুলো নিয়ে পড়ছিলাম। আজকে এই চ্যাপ্টারটার থিওরি শেষ করে ফেলার চেষ্টা করব আমি, যদি তোদের ধৈর্য থাকে। লাস্টের দিকে যে জিনিসগুলো আছে এর মধ্যে আহ, কিছু আহ, আহ, একটা হচ্ছে মেইন বেসিক আর কি। আমরা বিট বা স্বরকম্প যেটা বলি, এটার রাশিমালাটা একটু দেখব। আর হচ্ছে টানা তার, আই মিন একটা তারকে দুই প্রান্তে আবদ্ধ করে, মানে গিটারের তারের ক্ষেত্রেও যদি চিন্তা করি, মানে ওই তারের ক্ষেত্রে তার কম্পনের বা তার কম্পাঙ্কটা কি কি ব্যাপারের উপর নির্ভর করে, বা ওই টানা তারের কম্পাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আর ওই টানা তারের বেগটা কিভাবে নির্ণয় করতে পারি, এরকম কিছু রাশিমালা আছে। সো ওগুলাতেই আমাদের মেইন ফোকাসটা থাকবে। সাথে আরো কিছু জিনিস আছে যেগুলো এমনি সময়েও খুব বেশি দরকারি না, আই মিন এই সঙ্গীত নিয়ে কিছু জিনিসপত্র আছে, সেগুলো সংজ্ঞা আকারে আসে, মানে যখন আসতো আর কি। এমনিতেও ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট টপিক ছিল না। সো আমরা ওগুলাকে হালকা পাতলা বলে স্কিপ করবো আর কি। সো আজকে প্রথম টপিকটা যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে, এটা থেকেও মেইনলি ম্যাথই আসতো, প্রমাণ তীব্রতা আর তীব্রতা লেভেল, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। প্রমাণ তীব্রতা, আগের দিন তো আমরা তীব্রতা পড়ে আসছিলাম। সো আমরা যদি দুইটা শব্দের তীব্রতা জাজ করতে যাই, তাইলে একটা শব্দের সাথে আরেকটা শব্দের, মানে আমি একটা শব্দ কত বেশি তীব্র সেটাকে আমি জাজ করতে যাচ্ছি, তো একটা ইয়া ধরে নেওয়া লাগবে, একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেওয়া লাগবে, বা একটা প্রমাণ মান নিয়ে নিব, বা একটা আদর্শ মান নিয়ে নিব, যে এটার সাথে এটার তুলনা করব। এরকম একটা মান হচ্ছে, আমরা যদি কোনো একটা, আমরা মোটামুটি এরকম একটা শব্দের তীব্রতা, সেটা হচ্ছে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতাকে আমরা প্রমাণ তীব্রতা বলতেছি। প্রমাণ তীব্রতা বলে, মানে জাস্ট আমরা একটা শব্দের যখন তীব্রতা পরিমাপ করব, এইটাকে স্ট্যান্ডার্ড ধরে বা এটাকে প্রমাণ তীব্রতা ধরে এটা সাপেক্ষে ওটা কম না বেশি এভাবে জাজ করবো আর কি। তো এটা কিরকম হবে, যে এইরকম একটা শব্দ যার কম্পাঙ্কটা হচ্ছে, বা শব্দ তরঙ্গ যার কম্পাঙ্কটা হচ্ছে 1000 হার্টজ, এবং সে ওই যে প্রতি একক ক্ষেত্রফলে এই 10⁻⁻10 ওয়াট ক্ষমতা বহন করে, বা শক্তি প্রতি সেকেন্ডে 10⁻⁻12 জুল শক্তি ক্যারি করতেছে। ওই আগের দিন যে আমরা তীব্রতার সংজ্ঞা দিছিলাম ওটার মধ্যে এটা ছিল। এরকম একটা তীব্রতাকে আমরা প্রমাণ তীব্রতা হিসেবে ধরে নিছি, এইটার সাথে তুলনা করবো, এবং এটাকে আমরা নর্মালি আই নট দিয়ে দেখাই। প্রমাণ তীব্রতাটাকে আমরা আই নট দিয়ে দেখাই। আই ছিল ইন্টেন্সিটি আর নট, তার মানে প্রমাণ তীব্রতা বলতে আমরা বুঝবো এইটা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার এটাকে। এবং এই শব্দের যে ক্ষমতা, এই শব্দের ক্ষমতাটাকে বলবো আমরা প্রমাণ ক্ষমতা। তার মানে জাস্ট আমি এটার মধ্যেই চেঞ্জ করতেছি। প্রমাণ ক্ষমতা বলতে যেটা বুঝবো আমরা, এক হাজার হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট এই যে 10⁻⁻12 ওয়াট, এই ক্ষমতাটাকে প্রমাণ ক্ষমতা বলবো। তার মানে ওই শব্দটার যে ক্ষমতা সেটাকে আমরা প্রমাণ ক্ষমতা বলবো, এবং সেটাকে দেখাবো তখন আমরা পি নট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার দিয়ে। ওকে, সো এটা হচ্ছে ওই শব্দ, শব্দের তীব্রতা পরিমাপ করতে গিয়ে আমরা এই টার্মগুলো ইউজ করি ম্যাথমেটিক্যাল টার্মে। আমরা একটু পরে বুঝে যাবো যে এটা আমাদের কোথায় কাজে লাগবে। সো এখন আমরা আরেকটা, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা সরি 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 সরি, এটা ওয়াট হবে, হ্যাঁ, ক্ষমতারটা ওয়াট আর তীব্রতারটা ছিল ওয়াট পার মিটার। ওকে, এখন আসি ওই আমাদের আরেকটা এই শব্দের তীব্র, মানে আমরা এখন জাস্ট শব্দের তীব্রতা বোঝার জন্য, বা একটা শব্দ কত জোরে হচ্ছে আস্তে হচ্ছে ওগুলা বোঝার জন্য কিছু টার্ম নিয়ে কথা বলবো। সো এরকম আরেকটা টার্ম হচ্ছে লাউডনেস, হ্যাঁ, বা যেটাকে আমরা শব্দোচ্চতা বলি।
বা লাউডনেস, ইংলিশটা বললে ভালো মতো বোঝা যায়। এটাকে বলা হয় শব্দোচ্চতা, শব্দোচ্চতা বা লাউডনেস। ওকে, এই লাউডনেসটা কিভাবে মাপবো আমরা? নর্মালি ওই দুইজন বিজ্ঞানী, নাম হচ্ছে বানানটা ওয়েবার আর ফেচনার, এই দুইজন বিজ্ঞানী, নাম বানান ঠিক লিখছি কিনা, হ্যাঁ ইংলিশ নামটা একটু মানে বানানটা একটু ক্রিটিক্যাল, আচ্ছা সমস্যা নেই। এদের এর সূত্র মতে এরা বলছে, এদের কথা অনুযায়ী যে আমরা শব্দোচ্চতা টার্মটাকে কিভাবে ডিফাইন করব, আমাদের যে ওই যে আই নট এর মানটা যে দেখছি, আই নট সেটা ওই যে 10⁻12 এরকম ছিল, মানে সবসময় আমরা যদি তীব্রতাটা মাপতে যাই তখন তীব্রতার মানটা অনেক ছোট একটা মান আসবে। সো ওই যে যেমন আগের দিন আমরা কেমিস্ট্রিতে পিএইচ পড়তে গিয়ে বললাম এইচ প্লাসের ঘনমাত্রা অনেক ছোট মান আসতো দেখে তার সামনে একটা লগ নিয়ে আসতাম, এরকম একই ব্যাপার যে এই শব্দোচ্চতার টার্মটা এরকম, যেটা হচ্ছে এটাকে যদি আমরা এল দিয়ে দেখাই লাউডনেস, এটা কিসের সমানুপাতিক, এটা হচ্ছে ওই শব্দোচ্চতার লগারিদমের সমানুপাতিক হবে। এটা হচ্ছে ওয়েভ ফেসনারের সূত্র অনুযায়ী, এখানে এল হচ্ছে শব্দোচ্চতা বা লাউডনেস আর আই হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা। তাহলে এখান থেকে আমরা এটাকে আবার লিখতে পারি যে এল সমান সমান, এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, যে কোনো কনস্ট্যান্ট আনা যায়, বইয়ে এটা এ দিয়ে আনছে সো আমি এ দিয়ে লিখলাম। সো কোনো একটা শব্দের শব্দোচ্চতা, সেটা হচ্ছে শব্দোচ্চতা ইকুয়ালস টু কি বুঝবো, সেটা হচ্ছে তার তীব্রতার লগারিদম, জাস্ট সহজ কথায় তার তীব্রতার লগারিদম এবং সাথে একটা কনস্ট্যান্ট গুণ থাকবে, সেই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা একটু পরে। তো আমরা এখন ওই যে শব্দের তো এভাবে দুইটা শব্দের লাউডনেসের যে পার্থক্য, এই শব্দোচ্চতার যে পার্থক্য, সেটাকে আমরা আরেকটা নাম দিছি, সেটার নাম হচ্ছে তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা লেভেল। এবং আমরা যে এই যে বলি যে এত ডেসিবেল শব্দ, এই যে আমরা যে শব্দের শুনলে সবসময় শব্দ এই প্রভাব নিয়ে যখন পড়তে যাই বা ছোটবেলায় যেগুলো পড়ে আসছি আর কি, ডেসিবেল দিয়ে শব্দ মাপি যে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কি শব্দের পরিমাপটা যে করছি বা শব্দের ইন্টেন্সিটি বলতে ওখানে যেটা বুঝতেছি বা তীব্রতা বলতে যেটা বুঝাচ্ছি, অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই মিন করতেছি। এখন যে টার্মটা পড়বো সেটা হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। সো শব্দের তীব্রতা লেভেল সেই জিনিসটা বলতে কি বোঝায়, আমি আসতেছি আস্তে আস্তে। শব্দের আচ্ছা তীব্রতা লেভেল, এটাকে আমরা নর্মালি বিটা দিয়ে দেখাই বা কখনো কখনো আচ্ছা বিটা দিয়ে দেখানো যাবে। তো এটা হচ্ছে কোনো একটা শব্দের যে লাউডনেস, তার সাথে প্রমাণ, ওই যে প্রমাণ তীব্রতা যে পড়ে আসছিলাম, সেই প্রমাণ শব্দের যে লাউডনেস, ওই দুইটার পার্থক্যকে আমরা বলি ওই শব্দটার তীব্রতা লেভেল। তো একটা শব্দের তীব্রতা লেভেল মাপতে গিয়ে ওই শব্দটার লাউডনেস নিব এবং সেখান থেকে বাদ দেব প্রমাণ যে শব্দ বা প্রমাণ তীব্রতার যে শব্দ ছিল তার লাউডনেস, এই দুইটাকে ডিফারেন্স নিলে যে মানটা পাবো সেটাকে আমরা বলি তীব্রতা লেভেল। সো এই তীব্রতা লেভেল যদি আমি মাপতে যাই তাহলে এই এল সমান সমান এখান থেকে আসতেছে এ লগ আই, এই যে এখান থেকে। আর এটাই যদি প্রমাণ তীব্রতার জন্য বসাইতাম তাহলে প্রমাণ তীব্রতার জন্য তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইতো, প্রমাণ তীব্রতার জন্য এরকম হইতো এল নট ইজ প্রপোর্শনাল টু লগ আই নট, জাস্ট এই যে এই জায়গায় এল নট হয়ে যেত, এটা আই নট হয়ে যেত, তখন এটা আসতো এল নট কনস্ট্যান্ট সেম রাখতেছি লগ আই নট, এরকম আসতো। সো এইখানে যদি এটা বসাই দিই তাহলে এরকম আসতেছে এ লগ আই নট। এখন আমাদের সুতরাং বিটা সমান সমান আসতেছে বা তীব্রতা লেভেল সমান সমান আসতেছে, আমরা তো আবার জানি যে কি বলে লগ
আচ্ছা এখান থেকে, আচ্ছা a log i বাই i নট এরকম আসতেছে। সবার এইটুকু লেখা হলে বলিস। ওকে, তো আমরা এই a, ওই যে যেমন f ইকুয়ালস টু এম এ, তখন ওই যে আমাদের যখন f ইকুয়ালস টু এম এ সূত্র প্রতিপাদন করছিলাম, কে এম এ আসতো, এই কে এর এককটা এমন ভাবে সংজ্ঞা দিছিলাম, মানে কে এমন ভাবে বলের এককের সংজ্ঞা দেওয়া হয়েছিল যাতে কে ইকুয়ালস টু 1 হয়, এটাকে অ্যাকচুয়ালি আমরা 1 নিউটন বলতাম। ওকে, সো এইখানেও ব্যাপারটা তাই, এই এ কে আমরা এই এ কনস্ট্যান্টটার সংজ্ঞা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে এটা 1, ওই যে শব্দের একক যে বেল, সেই 1 বেল। সো আমরা জাস্ট এই বিটা ইকুয়ালস টু লিখতে পারি লগ আই বাই আই নট, এইখানে বেল লিখলাম। আচ্ছা, বা বি দিয়ে দেখালাম এই, ওকে সরাসরি লিখি নাইলে বুঝতে কষ্ট হতে পারে। সো যদি এই টার্মটাকে বা এই মানটাকে যদি বেল এককে প্রকাশ করি, তাইলে ওই এ এর মানটা 1 হবে। ওকে, আচ্ছা, তো আমরা নরমালি ডেসিবেল এককে শব্দ মাপি। সো এক বেল ইকুয়ালস টু আবার 10 ডেসিবেল, 10 ডেসিবেল। সো আমরা এই বেলটাকে রিপ্লেস করে এটাকে আবার 10 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, 10 লগ আই বাই আই নট ডেসিবেল ডিবি। সো তাইলে আমরা সব সময় শব্দের অ্যাকচুয়ালি শব্দের তীব্রতা বা শব্দের কি বলবো এটারে, শব্দের অবস্থা বুঝাইতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি সব সময় এই ব্যাপারটাকে ইউজ করি যে এত ডেসিবেলের শব্দ, আমরা তখন এই টার্মটাকে ইউজ করি, তীব্রতা লেভেলটা বুঝাই। সেটা কি মিন করতেছে, তার মানে একটা শব্দের তীব্রতা লেভেল বুঝাচ্ছে ওই ওই শব্দের তীব্রতা আর প্রমাণ যে তীব্রতা তার অনুপাতের লগারিদম, এবং এটাকে আমরা ডেসিবেল এককে প্রকাশ করতেছি। ওকে, তাহলে আমাদের যদি কখনো বলে দেয় যে একটা শব্দের তীব্রতা এত, এই আই এর মান বলে দিল, আমাদের যদি বের করতে বলে ওই শব্দ তীব্রতা লেভেল কত, তাইলে জাস্ট আমরা ওই যে আই নট এর মানটা যেটা 10⁻⁻12 ছিল সেটা দিয়ে ভাগ করে লগ নিয়ে আসবো, ডেসিবেল এককে পেয়ে যাব। তাতে সংখ্যাটা খুব হ্যান্ডি একটা সংখ্যা হবে, মানে ধর 45, 40, 60, 120 এরকম একটা সংখ্যা আসবে। তীব্রতা দিয়ে বলতে গেলে অনেক ছোট সংখ্যা আসতো, সেটা ক্যারি করা, লেখা, বলা একটা ঝামেলা ছিল, এজন্য এই টার্মটা ইউজ করা। এখন একটা ব্যাপার, আমাদের এই আই, এটা কিন্তু আবার আই ইকুয়ালস টু এরকম ছিল, আমরা প্রথম দিন যখন পড়ে আসছিলাম যে পি বাই এ, ওয়াট পার মিটার স্কোয়ার, পাওয়ার বাই ক্ষেত্রফল আর কি। সো আই যেহেতু পি এর সমানুপাতিক, সো আমরা এই আই বাই আই নট, মানে আই যেহেতু পি এর সমানুপাতিক, তাইলে ওই আই বাই আই নটের বদলে আমরা ওইখানে পি বাই পি নট দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমরা এটাকে আবার চাইলে আমরা কখনো কখনো একটা শব্দের তীব্রতা লেভেল মাপতে ক্ষমতা দিয়েও সেই শব্দের তীব্রতা লেভেলটা মাপতে পারবো। অবশ্যই এখানে ডেসিবেল কথাটা উল্লেখ করে দিতে হবে, কারণ এই 10টা কিন্তু এই ডেসিবেলের জন্যই আসছে। আর যদি ওখানে আমি ইয়া না দিই, ডেসিবেল না দিই, বেল দিই, তখন কিন্তু 1 আসবে জাস্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, হ্যাঁ, ওদের একক নিয়ে তো এটা ইয়া আসে নাই, আসছে তো ধর এ থেকে আসছে। আচ্ছা, ওর কথা হচ্ছে এই পি বাই পি নটের একক তো কাটাকাটি চলে যায়, তাহলে কিভাবে বেল আসে? এই বেল তো আসছে এই যে এ, এই এ কে 1 বেল দিয়ে দেখাইছিলাম, কনস্ট্যান্ট। বুঝছিস কি গোকুল নাকি কোশ্চেন করলো? আচ্ছা, আহ, এবার আমাদের ইসের আহ, এখন যদি দুইটা আলাদা শব্দ, দুইটা আলাদা শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে বলে, যে ধর আমি এখান থেকেই দেখাচ্ছি, তাহলে আমাদের সূত্র হচ্ছে তীব্রতা লেভেল দিয়ে আমরা দুই ভাবে লিখতে পারি, এটা একটা আর এটা একটা। সো আমাদের যদি ধর দুইটা ভিন্ন শব্দ দিল, যে একটার তীব্রতা হচ্ছে আয়ন আর আরেকটার তীব্রতা হচ্ছে I2, এরকম দুইটা ভিন্ন শব্দ দিল, সেই দুইটা শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে বললো। তাহলে ফার্স্টে আমরা এই আয়নের জন্য এরকম বিটা 1 বের করব, এই যে এটা দিয়ে বিটা 1 বের করব,
তখন এইখানে আই নট থাকবে। আচ্ছা আমি করে দেখাচ্ছি যে আয়ন তীব্রতা শব্দের জন্য যদি আমি তীব্রতা লেভেল বিটা 1 বের করি তাহলে এটা এরকম আসতেছে 10 লগ আয়ন ডিভাইডেড বাই আই নট ডেসিবেল। একইভাবে আই টু শব্দের জন্য যদি আমি তার তীব্রতা লেভেল বের করি বিটা 2 10 লগ আই টু বাই আই নট ডেসিবেল। তো আমাকে যদি এই দুইটা শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে বলে, আমি এখন যেটা বের করতেছি এটা কিন্তু তীব্রতা লেভেলের পার্থক্য। ধর বিটা 2 মাইনাস বিটা 1 এটা বের করতে বলবো। তাহলে একবার এটা বসাবো আবার এটা বসাবো। তার মানে এই যে 10 লগ দুইটার মধ্যে কমন, আমি যদি 10 লগটা কমন নিই, সরি 10 লগ উপরে আসতেছে এটা আই টু বাই আয়ন মানে লগ এ বাই বি, আই নট কাটা যাচ্ছে, মানে আলটিমেটলি এই জিনিসটা এরকম আসবে আই টু বাই আয়ন। তাহলে আমাদের যদি দুইটা শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য, এটা কিন্তু তীব্রতা লেভেলের পার্থক্য, হ্যাঁ, যদি তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে বলে কখনো, তাহলে আমরা জাস্ট যে দুইটা শব্দের তীব্রতা দেওয়া আছে ওই দুইটা শব্দের তীব্রতার অনুপাত নিয়ে তারপরে জাস্ট তার সাথে 10 লগ গুণ দিলেই আমরা ডেসিবেল এককে পেয়ে যাব। আচ্ছা এটাকে একইভাবে এই যে পি বাই পি নট দিয়ে রিপ্লেস করলেও কিন্তু পাওয়া যাবে। আমরা চাইলে এটাকে এভাবে বের করতে পারি, আয়ন আই টুর বদলে যদি আমাদেরকে ওই দুইটা শব্দের ক্ষমতা বলে দেওয়া থাকতো তাহলে এটাকে আমরা এটা দিয়েও বের করতে পারতাম। এই এটাও হচ্ছে তীব্রতা লেভেলের পার্থক্য বের করার ওয়ে। সো এগুলার ছোটখাটো সংজ্ঞা আছে আর এগুলা থেকে ম্যাথ আসতো বা ম্যাথ আসে আর কি। সো আমরা এবার পরের ইয়াটাই চলে যাচ্ছি, পরের টার্মটাই চলে যাচ্ছি বা পরের পয়েন্টটাই চলে যাচ্ছি, যেটার নাম হচ্ছে বিট বা স্বরকম্প। বিট বিট জিনিসটা কি, যে আমরা আমাদের দুইটা শব্দের উৎস থাকবে, মানে এইখানে শব্দের উৎস আছে বাট আমরা ওইটা একটু শব্দের উৎস আছে তবু আমরা এখানে আস্তে শব্দ জোরে শব্দ শুনতেছি, মানে ধর দুইটা উৎস থেকে শব্দ আসতেছে, তাইলে আমরা আমাদের নর্মাল সেন্স কি বলে অনেক বেশি জোরে শব্দ শুনবো, কিন্তু দেখা যাবে যে আমরা পর্যায়ক্রমে আস্তে শব্দ আর জোরে শব্দ শুনতেছি। ওই আমাদের ওই ইয়াগুলাতে এই ধর কি বলবো গান শোনার ক্ষেত্রে যে বিটের কথাটা ইউজ করা হয় সেই বিটটাই এটা। তো এটা যদি আমরা এখন একটু প্র্যাকটিক্যালি আই মিন ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, আমরা শব্দের ইয়া বা তরঙ্গের উপরিপাতন বলে একটা ব্যাপার পড়ে আসছিলাম, যে দুইটা তরঙ্গ একসাথে একটার উপরে আরেকটা পড়লে কখনো দুইটা মিলে জোরে শব্দ হইতে পারে আবার আস্তে শব্দ হইতে পারে, এরকম একটা ব্যাপার হইতে পারে। সো ধর যদি কন্ডিশনটা এরকম দাঁড়াইলো, ওয়েট, ধর দুইটা শব্দ তরঙ্গ যাদের বিস্তার একই, বিস্তার একই, তার মানে ধর আমি বিস্তারটা একটা আগে আঁকি, এটা ধর একটা শব্দ তরঙ্গ, আর একটা শব্দ তরঙ্গ তারও বিস্তার এতটুকুই যে সে অত দূর ওইটুকু উঠবে আর এইটুকু নামবে আর কি, কিন্তু তার কম্পাঙ্ক ভিন্ন। কম্পাঙ্ক ভিন্ন হওয়া মানে ধর এটা যেভাবে কাঁপতেছে ওটা তার চেয়ে ডিফারেন্ট ওয়েতে কাঁপতেছে, সো এটার মানে বিস্তারটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ধর এরকম করে আঁকলাম, সরি বিস্তার বলতেছি, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। এখানে দুইটা তরঙ্গ দেখাইছি আমি, লালটা যেটা সেটার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তার মানে ওর কম্পাঙ্ক কম, কাঁপতেছে কম, দেখেই বোঝা যায় ও কাঁপতেছে কম, আস্তে আস্তে কাঁপতেছে, আর এটা খুব দ্রুত কাঁপতেছে। এইটার তরঙ্গ দৈর্ঘ্য চেপে আসছে বা কমে গেছে, কিন্তু দুইটা তরঙ্গেরই বিস্তার সেম, সো এদের এ সেম। আচ্ছা ধর আমি এটাকে এভাবে লিখি যে প্রথম তরঙ্গ যেটা ওইটার সমীকরণটা ধরে এরকম, যে আমরা পরে আসছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সো এ সাইন ওমেগা টি, ওই ওমেগার জায়গায় এবার কম্পাঙ্কের ব্যাপারটা চলে আসছে, তো ওমেগা ইকুয়ালস টু আবার 2 পাই এফ লেখা যায়, সো ভাবে লিখতেছি 2 পাই
এফ টি, এই প্রথমটার ধরলাম F1, আর সাথে যে এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যে ছিল, আমি ডেল্টা আদি দশা ধরলাম 0, মানে একদম দুইজনে সেম জায়গা থেকে শুরু করছে, সো আদি দশা 0 ধরে নিলাম, ডেল্টার মানটা 0 ধরে নিলাম। সো পরেরটা যেটা y2 লিখছি, তার কিন্তু বিস্তার সেম, এই যে এখান থেকে দেখতেছি বিস্তার সেম, এই দুইটারই সেম বিস্তার। সো এটা a সাইন 2 পাই, মানে ওমেগা টি এর জায়গায় ওমেগা ইকুয়ালস টু 2 পাই f ছিল। যে কেন এভাবে লিখলাম, কারণ এবার কম্পাঙ্ক নিয়ে আমাদের কথাবার্তা, এই জন্য এভাবে লিখলাম। এটাই লিখলাম f2, পরেরটার কম্পাঙ্ক f2 আর t, আর সাথে ডেল্টা, এইটার ডেল্টাও 0, আদি দশা সেম জায়গা থেকে দুইজনে শুরু হয়েছে, কোনো দশা পার্থক্য নাই। আচ্ছা, এই যে এখানে একটু কম বেশি হয়ে গেছে আমার, বুঝে নিস, মানে আর কি বিস্তারটা সেম থাকবে আর কি, এই বিস্তারের জন্য আমি একটা মার্ক দিয়ে রাখছি। তাহলে এখন এই যে এই দুইটা তরঙ্গ একটা আরেকটার উপরে পড়ছে, কিন্তু এক জায়গায় কোথাও একই দশায় মিলছে, কোথাও বিপরীত দশায় মিলছে, এরকম একটা অবস্থা। তার মানে এই দুইটা মিলে যে নতুন লব্ধি তরঙ্গটা আসবে, ধর লব্ধি তরঙ্গটা এই যেমন এইখানে এই দুইটা বিপরীত দশায় পড়ছে, এই চূড়ার সাথে এটা ভাবে পড়ছে, মানে এই যে বিপরীত চূড়া পড়ছে। আবার ধরে এইখানে এই যে দুইটা চূড়া এক জায়গায় মিলে গেছে, এইখানে মোটামুটি মিলছে। এই যে এই ব্যাপারটা, মানে আলটিমেট তরঙ্গটা এর বিস্তার সর্বোচ্চ হইতে পারে, ওই যে সর্বোচ্চ কত হইতে পারে, দুইটা যদি একই ভাবে মিলে, তখন ওই যে এ আর এ মিলে দুইটার বিস্তারের লব্ধি দুইটা যোগ করলে সর্বোচ্চ এ টয়েস এ এর সমান হইতে পারে, মানে দুইটা যোগ করলে যা হয় সর্বনিম্ন 0 হইতে পারে, আর মাঝখানে বিস্তার এরকম উঠানামা করতে পারে। সো আমি অত হিসাব না করে জাস্ট আমি লব্ধি তরঙ্গটা এখানে আঁকার চেষ্টা করতেছি, মানে এটা বুঝতে পারতেছি যে দুইটা মিলে যে নতুন তরঙ্গটা ওটা হবে, সেটার বিস্তার সব জায়গায় সমান হবে না, এবং কোথাও কম বেশি কমে যাবে, বেশি কম হবে, বেশি হবে, সর্বোচ্চ হইতে পারে এ আর এর যোগফল ডাবল, আই মিন টয়েস এ এর সমান, সর্বনিম্ন 0 হইতে পারে, আর মাঝখানে ওঠানামা করতে পারে। আমি আঁকার চেষ্টা করলাম আর কি, ধর সর্বোচ্চ যেটা, সর্বোচ্চ ধর দুইটা বিস্তার মিলে এত উপরে উঠতে পারে, আর তারপরে ধর এলো পাথারি আঁকলাম, কখনো বেশি হয়েছে কখনো কম হয়েছে এরকম, মানে এই দুইটা মিলে এইরকম একটা শব্দ তরঙ্গ হয়তো আমরা পাবো। সবাইকে আমার কথাটা বুঝতে পারছিস? মানে আমরা যে ওই যে আগের দিন স্থির তরঙ্গের মধ্যে পড়ছিলাম, দুইটা সমান বিস্তার ছিল এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম ছিল, সবকিছু সেম ছিল, এই জন্য ওরা একদম একবারে সমানভাবে কোথাও 0 হয়েছে, কোথাও সর্বোচ্চ হয়েছে, এরকম ব্যাপার ছিল। কিন্তু এইখানে কম বেশি হবে, কোথাও এই যে বিস্তার অনেক বড় হয়ে গেছে, কোথাও বিস্তার পুরা 0-র কাছাকাছি হয়ে গেছে, এরকম হবে একটা। তার মানে এই দুইটা উৎসের শব্দ মিলে যে নতুন শব্দটা শুনবো আমরা, কখনো হুট জোরে শুনবো, কখনো আবার আস্তে শুনবো, এইরকম হবে। সো এই যে জোরে আর আস্তে শোনার ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বিট বলি। তার মানে আমি যদি বইয়ের ভাষার সংজ্ঞাটা বলি, যে একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটা একই ধরনের শব্দ, মানে ধর একই টাইপের উৎস থেকে আসছে, আর প্রায় সমান কম্পাঙ্কের, মানে কাছাকাছি কম্পাঙ্ক, আর হচ্ছে এই দুইটা শব্দের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি যে ঘটে, এইটাকে আমরা বলতেছি বিট। তার মানে বইয়ের ভাষায় সংজ্ঞাটা একটু লিখে নিবি তোরা, আমি লিখলাম না। সো এই কাহিনীটাকে এখন এই যে বিট হওয়ার পরে, বিট গঠন হইলে আমি প্রতি সেকেন্ডে কয়টা বিট শুনবো, বা সেটাকে আমি কিভাবে বের করতে পারি, যে প্রতি সেকেন্ডে আমি এই দুইটা শব্দ যখন, এই শব্দ উৎস যখন আমার এইখানে কেউ করতে থাকবে, এক্সিকিউট করতে থাকবে বা বাজতে থাকবে এই দুইটা শব্দ, তখন আমি প্রতি সেকেন্ডে কয়বার এরকম জোরে আস্তে শব্দ শুনবো, সেই ব্যাপারটা আমরা কিভাবে ক্যালকুলেট করে বের করতে পারি সেই জিনিসটা দেখব। আমরা যদি ওই যে সেই স্থির তরঙ্গের যে ইয়াটা বের করছিলাম, জোরে শব্দ আর আস্তে শব্দ শোনার যে ব্যাপারটা বের করছিলাম, ওটা যদি বুঝে থাকি, এটাও ইজি। সো আমরা আসতেছি, তো আমরা এখন দেখতে যাচ্ছি এই দুইটা তরঙ্গ মিলে যে বিটটা গঠন হবে, তার গাণিতিক বিশ্লেষণটা দেখবো আর কি। তাইলে এখন যেটা লিখতেছি সেটা হচ্ছে বিটের গাণিতিক বিশ্লেষণ। জাস্ট আমি হিসাব করে ওই হিসাবটা বের করতে চাই, যে আমরা যদি দুইটা শব্দের এরকম, ধর আমাকে দুইটা সুর সরলরেখা বলে দিল যে একটার কম্পাঙ্ক এত আর একটার কম্পাঙ্ক এত, এখন এই দুইটাকে যদি একসাথে আমি কাঁপাই বা ভাইব্রেট করি, যে শব্দটা আমরা শুনবো দুইটার মিলে নতুন যে শব্দটা,
সেখানে কয়বার প্রতি সেকেন্ডে আমি এরকম জোরে আস্তে শব্দটা শুনবো বা বিট শুনবো, যেটাকে আমরা বিট বলতেছি। আচ্ছা, তাইলে আমরা আমাদের দেখছি এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে নতুন একটা তরঙ্গ পাইছি, যেটাকে নিচে আঁকছিলাম। সো আমরা ওই লব্ধি তরঙ্গের সমীকরণটা বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে এই ক্ষেত্রে লব্ধি তরঙ্গের সমীকরণ। আচ্ছা, লব্ধি তরঙ্গের জন্য লিখলাম জাস্ট y ইকুয়ালস টু, আমরা জানি এই দুইটার যোগফল ছিল y1 প্লাস y2। সো লব্ধি তরঙ্গের জন্য এই দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে এরকম আসতেছে y a sin 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t। সেই স্থির তরঙ্গে যে কাজ করছিলাম একই রকম, তখন খালি এখানে ছিল 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ওই সাইডে ছিল 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। তখন কম্পাঙ্কের কোনো ব্যাপার ছিল না, কারণ একই কম্পাঙ্ক ছিল। এখন কম্পাঙ্ক ডিফারেন্ট। আর এবার ওই দশা পার্থক্য যেটা, সেটাকে আমরা বাদ দিয়ে দিছি, জিরো ধরে নিছি। আচ্ছা, এখন এই এ যেহেতু দুইটা থেকে কমন নেওয়া যায়, আমি এখানেই এটাকে কমন নিয়ে এভাবে লিখতেছি। তাতে যেটা দাঁড়াইছে, আমাদের এখন এই সূত্রটা পড়ে গেছে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অনুযায়ী লিখলে আসতেছে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাইলে উপরে আসি, y ইকুয়ালস টু লেখা যায় এ থাকলো, আর সূত্র অনুযায়ী 2 সাইন এ প্লাস, মানে সি দিয়ে ধরছি, সি প্লাস ডি বাই 2। তার মানে হচ্ছে এরকম একটা অবস্থা, এইটা প্লাস ওইটা। এখন ওইটার মধ্যে আবার কমন নেওয়া যায়, সেই কমন টার্মগুলোকে আমি লিখতেছি যে 2 পাই টি দুইটার মধ্যে কমন আছে। এই টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, একটু ধৈর্য রাখিস, মানে জাস্ট থিওরির পড়ায় শেষ করব, এই চ্যাপ্টারটা শেষ করবো, এটা আর ঝুলায় রাখবো না। আচ্ছা, তাহলে এইখান থেকে মানে 2 পাই, মানে এইটা প্লাস ওইটা আসবে। সো এটাকে যদি আমি একটু কমন নিয়ে লিখি, এভাবে লেখা যায় 2 পাই ওই দুইটার মধ্যে থেকে f1 প্লাস f2 t ডিভাইডেড বাই 2, এইভাবে লিখলাম। এটা লেখা যায়। আমি 2 পাই টি কে কমন নিয়ে f1 প্লাস f2 লিখতে পারতাম, কিন্তু এভাবে লেখার রিজন হচ্ছে ওই সমীকরণটা এর যে আকারটা যাতে ঠিক থাকে, যে 2 পাই এর পরে মাঝখানে কম্পাঙ্ক, সেই ব্যাপারটা যাতে থাকে, ওভাবে লেখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এইটা একটা। আর হচ্ছে তারপর আসবে cos a মাইনাস সি মাইনাস ডি বাই 2, তার মানে 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 টি, এরকম আসে। ওকে, তাইলে এই দুইটার লব্ধি তরঙ্গের যে সমীকরণ, সেই y, সেটা এখন এটাকে একটু গোছায় লিখি। গোছায় লিখলে এরকম আসতেছে y ইকুয়ালস টু, এইটুক হচ্ছে টয়েস এ। আমরা ওই যে তরঙ্গের সমীকরণ লেখার সময় এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা বা এ সাইন 2 পাই এফ টি, মানে হচ্ছে সাইনটা বাদ দিয়ে বাকি যা আছে সেগুলাকে আমরা আগে নিয়ে আসি, ওই তরঙ্গের সমীকরণের সাথে মিলে লিখবো। সো কজের টার্মগুলো এইদিকে নিয়ে আসতেছি। তাহলে এখানে কজ 2 পাই f1 মাইনাস f2 ডিভাইডেড বাই 2 টি, আর হচ্ছে সাইন 2 পাই f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সমীকরণটাকে এভাবে লিখলাম। এভাবে লেখার রিজন হচ্ছে, আমরা ওই আদর্শ সমীকরণের সাথে যদি ম্যাচ করি, আদর্শ সমীকরণটা কিরকম ছিল, যে তরঙ্গের একটা আদর্শ সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স লেখা যাইতো, ওমেগা টি প্লাস ডেল্টা লেখা যাইতো, অথবা এই যে 2 পাই এফ টি প্লাস ডেল্টা লেখা যাইতো। সো আমরা যেহেতু ওই 2 পাই এফ টিটাকে ইয়া করে ফেলছি, সো এইটাকে সেই এফ ধরলাম 2 পাই এফ টি, মানে এইটার সাথে আমি এখন এটাকে ম্যাচ করব। ডেল্টাকে আমি আবারও
0 ধরে নিছি, এটার সাথে যদি এটাকে মিলাই তাহলে এই যে আমার এই টার্মটুকু, নতুন তরঙ্গের বিস্তার হচ্ছে এই টার্মটুকু এ, সাইন বাদে যা আছে এইটাকে আমরা বলতে পারি লব্ধি তরঙ্গের বিস্তার। আর তার মানে লব্ধি তরঙ্গের বিস্তারটা সময়ের সাথে সাথে উঠানামা করতেছে, এই যে এটা টি এর সাথে সাথে কম বেশি হবে। আই মিন কজ, একটা কজের মান যেমনি চেঞ্জ হয় এটাও চেঞ্জ হবে ওরকম। আর লব্ধি তরঙ্গের কম্পাঙ্কটা এই যে টু এ সাইন, এটুক এ এটুক সাইন, তারপরে ছিল 2π/ft, এটা হচ্ছে ওই তরঙ্গটার কম্পাঙ্ক। তাহলে এটা 2π, এই যে এটুকু এফ, এভাবে লেখার রিজনই হচ্ছে যাতে এটার সাথে মিলাইতে পারি, এটুকু হচ্ছে এফ। আর তাহলে এই লব্ধি তরঙ্গটার কম্পাঙ্ক যেটা এইটা ওকে, এই এফ, এটা হচ্ছে লব্ধি তরঙ্গটার কম্পাঙ্ক। নতুন যে তরঙ্গটা পাইছি, লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক, তো এই কম্পাঙ্কটা ওই দুইটা মিলে যে নতুন তরঙ্গটা পাইছিলাম তাদের কম্পাঙ্কটা কিরকম হয়ে যাবে, দুইটার গাণিতিক গড়ের সমান হয়ে যাবে। প্রথমটার F1 আর পরেরটা যদি F2 হয়, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মানে সহজ কথায় গড়ের সমান হয়ে যাবে নতুন তরঙ্গটার কম্পাঙ্ক। তো আমরা এখন কি চাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি কোথায় কখন কখন জোরে আর আস্তে শব্দ শোনা যাবে, বা কত সময় পর পর এরকম জোরে আস্তে শব্দ শোনা যাবে। আই মিন আমরা দেখতে যাচ্ছি বিস্তার কখন সর্বোচ্চ হবে, বিস্তার কখন সর্বনিম্ন হবে। তাহলে আমাদের এখন টোটাল মাথা ব্যথাটা কিন্তু এই জায়গাটা নিয়ে। এটা তো কনস্ট্যান্ট, এর মান ম্যাক্সিমাম হবে যখন এইটার মান ম্যাক্সিমাম হবে। তাইলে আমরা এখন ওখানে চলে যাচ্ছি। সো আমরা এখন লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হবে কখন সেটা একটু দেখতে চাই। সেই স্থির তরঙ্গে যেভাবে সুস্পন্দবিন্দু কখন কখন পাওয়া যায় বের করছিলাম, নিস্পন্দবিন্দু কখন কখন পাওয়া যায় বের করছিলাম, ওখানে আমরা এক্স দেখতেছিলাম মানে কত দূরত্বে পাওয়া যায়। আর এবার আমাদের সময় দিয়ে দেখতে হবে কত সময় পর পর আমরা এরকম সর্বোচ্চ বিস্তার পাবো, মানে হচ্ছে সবচেয়ে বেশি জোরে শব্দ শুনবো, এই ব্যাপারটা দেখবো। একইভাবে কতক্ষণ পর পর আস্তে শব্দ শুনবো বা নিঃশব্দ শুনবো, আই মিন বিস্তারের মান সর্বনিম্ন হবে, তো সেটা বের করব। তাইলে আমাদের এখন পুরা ব্যাপারটা এটার উপরে নির্ভর করতেছে। আমি এটাকে মুছে দিলাম, আচ্ছা এইখানে আগে লিখে নিই। তাহলে এখন লিখতেছি লব্ধি তরঙ্গের বিস্তার। তোদের কিন্তু আমি একটা ভিডিও দেখাইতে চাইছিলাম আলো নিয়ে, যে এখন পর্যন্ত দেখাই নেই, দেখাবো, আমার মাথায় আছে ওইটা। লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হবে যখন এইটার মান সর্বোচ্চ হবে আর কি, cos 2π f1 minus f2 divided by 2 into t equals to, তাইলে cos এর সর্বোচ্চ মান কত, ওই যে প্লাস মাইনাস 1, এটাকে এবার মুছে দিই আমি যেহেতু এই টার্ম পেয়ে গেছি, যেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হয়। তো বা cos 2π f1 minus f2 divided by 2 t, তো cos কখন কখন এরকম প্লাস মাইনাস 1 হইতে পারে, cos 0 তে হইতে পারে, cos পাই এ হইতে পারে, এরকম cos 2π আপ টু cos n পাই। সরি, কোথাও ভুলভাল করে ফেললে বলিস। আমি এখন আচ্ছা করতেছি, ওকে। তাহলে আমরা উভয় পাশ থেকে cos বাদ দিয়ে দিচ্ছি, তাহলে cos বাদ দিয়ে দিলে এরকম দাঁড়াচ্ছে 2π f1 minus f2 divided by 2 t equals to 0 pi 2π up to n পাই। এবার একইভাবে আমরা পাইটাকে বাদ দিয়ে দিই, সো আমি এখান থেকেই বাদ দিয়ে দিব, তোরা পরের লাইনে করিস। পাই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এইটা হয়ে যাবে 1 2 আপ টু n,
1 2 আপ টু n। ওকে, সো আমরা এখন চাচ্ছি আর অটোমেটিক এখানে 2 আর 2 কাটাকাটি চলে যায়, সো এটাকে আমি ভ্যানিশ করে দিতে পারি। তো আমরা চাচ্ছি কিন্তু কত সময় পর পর, তাইলে t ইকুয়ালস টু কত আসবে? সুতরাং t ইকুয়ালস টু প্রথমে আসতেছে 0, তারপরে আসতেছে 1/f1 মাইনাস f2, তারপরে আসতেছে হচ্ছে 2/f1 মাইনাস f2, আপ টু n/f1 মাইনাস f2। তার মানে এত সময় পর পর। আচ্ছা তোরা আরেকবার একটু জয়েন দে তো, আরেকবার জয়েন দে টাইম। ওকে, তার মানে দাঁড়াচ্ছে একদম যখন ওই সাউন্ড দুইটা করব বা ওই দুইটা সুরশলাকে আমি কাঁপাবো, একদম শুরুতে একবার জোরে শব্দ শোনা যাবে, তারপর এই যে 1/f1 মাইনাস f2, এই f1 মাইনাস f2 কিন্তু ওই কম্পাঙ্কের পার্থক্য ছিল আর কি। তারপরে এত সেকেন্ড পরে আরেকবার জোরে শব্দ শুনবো, তারপরে এত সেকেন্ডে আরেকবার জোরে শব্দ শুনবো, এত সেকেন্ডে আরেকবার জোরে শব্দ শুনবো। তার মানে আমি এক পরপর এই যে দুইটা জোরে শব্দ শোনার সময়ের পার্থক্যটা কত, এইখান থেকে কিন্তু বিয়োগ দিয়ে বের করে ফেলতে পারবো। সো এইখান থেকে আমরা মানে এইটাই আসবে, প্রথমে 0 তারপরে এত সময়ে, তার মানে পরপর দুইটা জোরে শব্দ শোনার সময়ের পার্থক্যটা হবে জাস্ট এটা 1/f1 মাইনাস f2 মাইনাস 0। সো এটা এখানে লিখতেছি। আচ্ছা এইটা উপরে লিখি, কারণ এই লাইনগুলো আবার আমাকে হেল্প করবে এখন। সো লিখতেছি অর্থাৎ পরপর দুটি জোরে শব্দ শোনার মধ্যবর্তী সময়, এইটা বিয়োগ, এটা বিয়োগ আর দেখানোর দরকার নেই কারণ এটা 0, শোনার মধ্যবর্তী সময় হচ্ছে জাস্ট 1/f1 মাইনাস f2, এইটাই আসবে। এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাইলেও কিন্তু একই মান আসবে, যে কোনো দুইটা নিলেই হচ্ছে, মানে পরপর যাই নেই বিয়োগ দিলে এটাই আসবে। আচ্ছা এবার আমরা বের করতে যাচ্ছি কখন কখন আস্তে শব্দ শুনবো। তো সেটা বের করার জন্য আমাদের লব্ধি তরঙ্গের, আচ্ছা আরেকটা ব্যাপার, তাইলে সর্বোচ্চ বিস্তারটা কত হইতে পারে, আই মিন এই লব্ধি তরঙ্গের সর্বোচ্চ বিস্তারের মান কত হইতে পারে? ওই যে আমরা যে একটু ওখানে যে লিখে আসছিলাম আমি, যে লব্ধি তরঙ্গের বিস্তার ক্যাপিটাল এ দিয়ে যেটা লিখে আসছিলাম টয়েস এ, তারপরে এই মানটা লিখছিলাম, এটার মান যেহেতু সর্বোচ্চ 1 হইতে পারে, ওই 1টা যদি ওখানে বসাই দেই তাহলে জাস্ট টয়েস এ থাকবে, মানে এটা যখন 1 হবে তখন জাস্ট টয়েস এ থাকবে। তার মানে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ টয়েস এ হইতে পারে, মানে ওই যে ওই দুইটা তরঙ্গের বিস্তারের যোগফলের সমান হইতে পারে। ওকে, তো এখন আমরা কখন আস্তে শব্দ শুনবো, তার মানে হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হবে, আমি এখানেই চেঞ্জ করতেছি, যখন এইটার মান 0 হবে, 0 হয়। তার মানে এইটা 0 হওয়া মানে কখন cos থিটার মান 0 হয়, π/2 তে হইতে পারে, 90 ডিগ্রিতে হয়, 3π/2 তে হইতে পারে, 5π/2 তে হইতে পারে। আই মিন π/2 এর বিজোড় গুণিতক, তাহলে এটারে ওরকম করে লিখতেছি টয়েস n প্লাস 1 π/2 আর কি। আচ্ছা এখানে টয়েস n প্লাস 1 π/2, এরকম মানে cos থিটার মান 0 আসতে পারে। তাহলে একইভাবে এখান থেকে তাইলে আমার আসবে, পরের লাইনটা এখান থেকে লিখি, cos গুলো যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে ছিল হচ্ছে 2π, এখানে আসবে হচ্ছে π/2, আর 3π/2, 5π/2 আপ টু টয়েস n প্লাস 1 π/2। তারপর এখান থেকে ওই হিসাবটা এখানেই করতেছি আমি,
টু টু পাই গুলা বাদ চলে যাবে, সো পাই যদি বাদ দিয়ে দিই এটা আসবে 1, এটা আসবে 3, এটা আসবে 5, এটা আসবে জাস্ট টয়েস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এরকম আসবে। তারপর 2 এখান থেকে যদি ভ্যানিশ করে দেই 2 তো চলেই গেল। এইবার t ইকুয়ালস টু কত কত আসতেছে, t ইকুয়ালস টু প্রথমে আসতেছে, প্রথম আমি আস্তে শব্দ শুনবো বা একদম নিঃশব্দ শুনবো, কোনো সাউন্ড পাবো না, এরকম হবে হচ্ছে 1/2 f1 মাইনাস f2 সেকেন্ডে। তারপরে দ্বিতীয়বার এই ব্যাপারটা ঘটবে 3/2 f1 মাইনাস f2 সেকেন্ডে। তৃতীয়বার এই ব্যাপারটা ঘটবে 5/2 f1 মাইনাস f2 সেকেন্ডে। আর লাস্ট ওই ইত্যাদি সময় ওটা না দিলেও চলবে। তাহলে এত এত সময় পর পর আমি আস্তে শব্দ শুনবো। ওকে, তাইলে পরপর দুইটা আস্তে শব্দ শোনার মধ্যবর্তী সময়টা কত সেটা যদি হিসাব করি তাহলে কত আসতেছে, এটা থেকে এটা বাদ দেওয়া লাগবে, এবং এটা থেকে এটা বাদ দিলে মানে এভাবে বলতে পারি যে 3/2 মানে 1.5, 1.5 1.5 1/f1 মাইনাস f2, বা এভাবে লিখতে পারি যে 1.5 f1 মাইনাস f2, আর এখানে হচ্ছে 0.5 f1 মাইনাস f2 মানে ডিভাইডেড বাই, তো দুইটাকে যদি বাদ দেই তাহলে 1.5 থেকে যদি আমি 0.5 বাদ দিই তাহলে তো 1 থাকবে, মানে 1/f1 মাইনাস f2 পাবো, ওই আগেরটাই পাবো। সো এখানে লিখতেছি অর্থাৎ পরপর দুটি নিঃশব্দ শোনার মধ্যবর্তী সময় সেম আসবে, এত সেকেন্ড আসবে, এত সেকেন্ড। আচ্ছা, কেউ না বুঝলে বলিস। তো এখন আমরা চাচ্ছি প্রতি সেকেন্ডে কয়বার এই কাহিনীটা ঘটবে, এই যে পরপর দুইটা নিঃশব্দ শুনি অথবা পরপর দুইটা জোরে শব্দ শুনি, এগুলোকে আমরা বিট বলি। তো আমরা জানতে চাচ্ছি প্রতি সেকেন্ডে এরকম কয়টা বিট শুনবো আমি, তো সেটা যদি বের করতে চাই নর্মাল আমাদের হিসাব আর কি, ঐকিক নিয়মের হিসাব, যে আমরা তাইলে দেখতেছি যে ওই জোরে শব্দ শোনা আস্তে শব্দ শোনা দুইটার জন্য সেম সময় লাগতেছে, বিট দুইটা দিয়ে হিসাব করা যায়, জোরেরটা দিয়েও হবে, আস্তে শব্দ শোনা দিয়ে বা নিঃশব্দ শোনা দিয়ে সেটা দিয়েও হিসাব করা যাবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 1/f1 মাইনাস f2 সেকেন্ডে সৃষ্টি হয় একটা বিট, মানে একবার ওই ব্যাপারটা ঘটে যে একবার জোরে শব্দ শুনছি পরপর এরকম, হ্যাঁ, সৃষ্টি হয় একটি বিট। তাইলে আমরা চাচ্ছি প্রতি সেকেন্ডে, তার মানে প্রতি সেকেন্ডে সৃষ্টি হয় f1 মাইনাস f2 বিট। এটা কি আমরা বলতেছি বিট সংখ্যা, এটাকে আমরা n দিয়ে দেখাচ্ছি, বিট সংখ্যা এটা ইকুয়ালস টু, তাহলে কত আসতেছে এটাকে আমরা n দিয়ে দেখাচ্ছি, এটা f1 মাইনাস f2 মানে ওই যে কম্পাঙ্কের পার্থক্য, এখন f1 বড় হইতে পারে f2 বড় হইতে পারে এরকম হইতে পারে, সো আমরা এটাকে এইভাবে দেখাই f1 ডিফারেন্স f2, মানে যে কম্পাঙ্ক বড় হবে সেটা থেকে বিয়োগ দিব। তার মানে সহজ কথায় আমরা এরকম করে বলতে পারি যে ধর একটা ইসের কম্পাঙ্ক, একটা একটা সুশলাকার কম্পাঙ্ক ধর 256 হার্টজ হইলো, আর একটা হইলো 260 হার্টজ, মানে একটা 256 আর একটা হচ্ছে 260, ওই দুইটাকে যদি একসাথে কাপাই আমি প্রতি সেকেন্ডে কয়বার এরকম বিট শুনবো, বা এই যে শব্দ জোরে আসতে হওয়া এই ব্যাপারটা কয়বার ঘটবে, 4বার ঘটবে, ওই 260 থেকে 256 বিয়োগ দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে এটা জেনে আমার লাভ কি, এটা কোশ্চেন আসতে পারে যে ভাই আমাদের এইটা জেনে লাভ কি। সো এই ব্যাপারটা দিয়ে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। একটা হচ্ছে যে আমরা চাইলে একটা সুশলাকার কম্পাঙ্ক আমার জানা নাই, একটা সুশলাকার কম্পাঙ্ক জানি না, বাট ওই সুশলাকার সাথে আরেকটা জানা সুশলাকা যেটার কম্পাঙ্ক আমি জানি সেটাকে কাঁপানোর পরে কয়টা বিট শুনলাম সেইটা দিয়ে সেটা যদি বের করতে পারি তাহলে এই যে এই সূত্রটা ইউজ করে n ইকুয়ালস টু f1 মাইনাস f2, এটা দিয়ে ওই কয়টা বিট শুনছি n এর মান জানি, আর একটা সুশলাকার কম্পাঙ্ক জানি, আর একটা বের করে ফেলতে পারবো, এটা একটা আছে। আচ্ছা, তাহলে আমি একটু লিখে দিই বিটের প্রয়োগ, যে কোথায় এটা কাজে লাগবে, এটা জেনে আমার লাভ কি।
বিটের প্রয়োগ এক হচ্ছে অজানা, আচ্ছা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়, মানে যেটা জানি না, হ্যাঁ এরকম। মানে এই কথাটাকে আমি ডিটেলসে এভাবে লিখতে পারতাম যে একটা জানা কম্পাঙ্কের সুশলাকার সাথে একটা অজানা কম্পাঙ্কের সুশলাকার, ওই দুইটাকে একসাথে বিট উৎপন্ন করে তারপরে ওই যেটা জানি না সেই সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় এটা ইউজ করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা খনির ভিতরে ধর ওই কোনো একটা খনির অনেক গভীর পর্যন্ত যে শ্রমিকদের কাজ করতে হয়, সো একটা খনি অনেকদিন আবদ্ধ অবস্থায় ছিল বা বিভিন্ন গ্যাস ওখানে সৃষ্টি হইতে পারে। সো আমাদের যদি ওই খনির ভিতরে বাতাসটা আসলেই বিশুদ্ধ আছে কিনা সেটা যদি জানতে হয়, তাহলে আমরা কাজ করব ওই খনির ভেতর থেকে কোনো একটা মানে বা কোনো ইয়ার মধ্যে, কন্টেইনারের মধ্যে, সেটা কোনো টিউব হইতে পারে বা ওটার মধ্যে বাতাস নিয়ে আসবো, আই মিন বায়ু নিয়ে আসবো, এনে তারপরে ওই আমাদের যে নর্মাল বিশুদ্ধ বাতাস, ধর কোনো একটা এরকম টিউবের মধ্যে দুইটা টিউব নিলাম আমরা, ওই সাইড বন্ধ আর কি, একটার মধ্যে দূষিত বাতাস আছে আর একটার মধ্যে বিশুদ্ধ বাতাস আছে, দুই জায়গায় আমি দুইটা সুরশলাকা একই কম্পাঙ্কের সুরশলাকা, আচ্ছা দরকার নাই অবশ্য, একই কম্পাঙ্কে দুইটা সুরশলাকা কাঁপাইলাম, তাহলে যদি সেম বাতাস হয় তাহলে শব্দ, মানে আই মিন যদি সেম এটা যদি বিশুদ্ধ বাতাস হয় তাহলে সেম টাইপের শব্দ হবে আর কি। তো সেইটা না হইলে এইখানে যদি আমরা বিট উৎপন্ন হয়, এই ব্যাপারটা যদি ঘটে যে এইখানে আমরা যদি বিট পাই, তার মানে বোঝা যাবে যে এই বাতাসটা দূষিত, আই মিন ঘনত্ব ঠিক নাই, কারণ ওই কম্পাঙ্কর ব্যাপারটা বা এই যে বাতাসের মধ্যে শব্দের বেগের ব্যাপারটা, এগুলা কিন্তু বাতাসের ঘনত্বের উপরে নির্ভর করতো। তার মানে ওই বাতাসের যদি ঘনত্ব বেশি হয়, তার মানে ওই বাতাসের মধ্যে বিভিন্ন গ্যাস চলে আসছে, ভারী গ্যাস চলে আসছে, যেগুলা ক্ষতিকর হইতে পারে। তার মানে আমরা এটার আর একটা প্রয়োগ হচ্ছে খনিতে খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয়, খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয়। ওকে, যা হোক, আমাদের খালি ওইটা আপাতত জানলেই চলতেছে, সরি, অস্তিত্ব নির্ণয়, যে বিট নির্ণয় করার জন্য আমাদের জাস্ট কম্পাঙ্কের ডিফারেন্স লাগবে। সো এই বিটের যে ম্যাথগুলা অ্যাডমিশনে যখন আসতো, এগুলা বিটের ম্যাথগুলো অনেক পেঁচায় আসতো। সো মানে বিট নিয়ে যদিও ম্যাথগুলা সহজ, খালি ডিফারেন্স বের করতে হয়, একটু ক্রিটিক্যাল আছে, সুযোগ হলে আমি দেখাবো। আগে তাইলে চ্যাপ্টারটা শেষ করতেছি, চ্যাপ্টারের আর কিছু জিনিস বাদ আছে, অল্প কিছু জিনিস, আগে এগুলো একটু শেষ করি। সো এখন পরে এই চ্যাপ্টারের সঙ্গীত নিয়ে কিছু কথাবার্তা। তারা 9-10-এও শব্দ চ্যাপ্টারটার মধ্যে একটু ছিল যে আমরা একটা শব্দের যে বৈশিষ্ট্যগুলা দিয়ে আমরা একটা শব্দকে জাজ করি, এরকম 3টা জিনিস ছিল, শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এরকম ছিল। এই ব্যাপারগুলো আবারও আছে এখানে, সংজ্ঞা চাইলে পড়তে পারিস আর নাইলে স্কিপ করতে পারিস, ইচ্ছা। একটা যে জিনিসটা ইম্পর্টেন্ট বা তখন আগে আসতো, সেটা হচ্ছে সুর আর স্বর। সুর হচ্ছে, ধর আমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ, যে আমি ধর এই সুরশলাকা 256 হার্টজ এটা কাঁপাইলাম, এখান থেকে যে সাউন্ডটা বেরোয় আসবে এর মধ্যে এর এই শব্দটার কম্পাঙ্ক 256 হার্টজ, তো এটাকে আমি সুর বলবো। বা আমরা যখন ইসের হারমোনিয়ামের কোনো একটা বা পিয়ানোর কোনো একটা নির্দিষ্ট বাটন বাজাচ্ছি, বাটন চেপে ধরে আসি, তখন যে সাউন্ডটা আসতেছে ওটা সুর। আর আমরা যখন একসাথে অনেকগুলা বাটন বাজাচ্ছি বা বাটন প্লে করতেছি, তখন মানে অনেকগুলা সুর মিলে সেইটা স্বর হয়ে যায়, অনেক সুরের বা একাধিক সুরের সমষ্টি। ওকে, তার মানে ওখানে বিভিন্ন কম্পাঙ্কের সুরের হচ্ছে জাস্ট নির্দিষ্ট কম্পাঙ্ক। আমি এটা খুব শর্টে লিখলাম।
তার মানে একটা সুরের মধ্যে জাস্ট একটা কম্পাঙ্কই থাকবে, আর একটা স্বর, এই যে আমরা যে ভয়েস কথা বলতেছি বিভিন্ন কম্পাঙ্কের সাউন্ড বেরোচ্ছে, সো এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো সুর আছে, অনেকগুলো সুর মিলে একটা স্বর হয়। তো এখন এখানে কিছু সঙ্গীত মানে যারা এই সঙ্গীতের সাথে জড়িত তারা কিছু শব্দ ইউজ করে বা টার্ম ইউজ করে, এরকম কিছু টার্ম নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। এটার একটা উদাহরণ দিচ্ছি, ধর এরকম আমরা একটা কোনো জায়গা থেকে এরকম একটা সাউন্ড পাচ্ছি, যে সাউন্ডের মধ্যে এরকম এরকম শব্দ আছে, ধর মানে এরকম কম্পাঙ্কের শব্দ আছে। আমি একটু লিখি যে কম্পাঙ্ক যে হার্টজে আছে, হার্টজে এককে 256, 268, 502, এগুলা জাস্ট শুনে রাখ, পরে ইচ্ছা হলে রিডিং দিবি, না দিলেও ক্ষতি নাই। 620, 768, 1020, 1280, এগুলো সবগুলা হার্টজ। হ্যাঁ, যে কোনো একটা বাদ্যযন্ত্র থেকে যে ভয়েসটা আসতেছে বা যে সাউন্ডটা আসতেছে তার মধ্যে এরকম বিভিন্ন কম্পাঙ্কের শব্দ আছে। তো এই কম্পাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট কম্পাঙ্ক যেটা, যে যে সুরটা, এখানে তো অনেকগুলো সুর আছে, সবচেয়ে ছোট কম্পাঙ্ক এই 256 সবচেয়ে ছোট, এটাকে আমরা বলবো মূল সুর, সবচেয়ে ছোট যে কম্পাঙ্ক। ওকে, তার মানে কোনো একটা স্বরের মধ্যে সবচেয়ে ছোট কম্পাঙ্কের যে সুরটা আছে সেটা হচ্ছে মূল সুর। তো এইখানে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে মূল সুরের গুণিতক আকারে আছে। দেখ এই 256 ডাবল, এটা 512, এটা একটা মূল সুরের গুণিতক। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে তারপরে 256, এটা বোধ হয় 768, এইটার ডাবল, এই 256 ট্রিপল আর কি, 3 গুণ, এটা হচ্ছে দ্বিগুণ মূল সুরের, আর এটা হচ্ছে 3 গুণ। 4 গুণ কি আছে কোনোটা? তার একটু, আচ্ছা 1280 বোধ হয় 5 গুণ। হ্যাঁ, 1280 এটা হচ্ছে 5 গুণ মূল সুরের। আমি মূল সুরের সাথে তুলনা করতেছি। হ্যাঁ, তাইলে কোনো একটা স্বরের মধ্যে এরকম যে একাধিক সুর আছে, তার মধ্যে সবচেয়ে যে ছোট কম্পাঙ্কটা সেটাকে আমরা বলি, বা ছোট কম্পাঙ্কের যে সুরটা সেটাকে আমরা মূল সুর বলি। তারপরে ওই সুরের যদি গুণিতক পাই, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এগুলাকে আমরা এই সুরের সম্মেল বলি বা হারমোনিক বলি। এই মূল সুরের হারমোনিক, এটা মূল সুরের একটা হারমোনিক, আমি এইচ দিয়ে দেখাইলাম, এটাও মূল সুরের একটা হারমোনিক, এটাও মূল সুরের একটা হারমোনিক, এভাবে টার্মটা। হ্যাঁ, হারমোনিক সবই আসলে সঙ্গীত বিদ্যা রিলেটেড, খুব বেশি জরুরি না। আচ্ছা, তো এখন এইটাকে বলবো আমরা দ্বিতীয় হারমোনিক। ওকে, এইটাকে বলবো আমরা দ্বিতীয় হারমোনিক, এটাকে বলবো আমরা তৃতীয় হারমোনিক। এরকম করে এই মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে সেটাকে বলবো আমরা দ্বিতীয় হারমোনিক, এইচ দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ হইলে সেটাকে বলবো আমরা তৃতীয় হারমোনিক। এরকম এইটা 5 গুণ হয়েছে, এটাকে আমরা বলবো পঞ্চম হারমোনিক। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই দ্বিতীয় হারমোনিকটার আরেকটা নাম আছে, এটাকে কখনো কখনো অষ্টকও বলে। এগুলা আগে সংজ্ঞা আসতো, অষ্টক কি, হারমোনিক কি, এইসব আসতো। আচ্ছা, তাহলে প্রথম লাস্ট কথা যেটাই দাঁড়াইলো যে স্বর হচ্ছে অনেকগুলো সুরের সমষ্টি, এই সুরের মধ্যে সবচেয়ে ছোট কম্পাঙ্কের যে সুরটা সেটাকে মূল সুর বলি। এই মূল সুরের কম্পাঙ্কের গুণিতক গুলা যেগুলা পাবো সেগুলা প্রত্যেকটাকে আমরা হারমোনিক বলবো। যেটা দ্বিগুণ হবে সেটা দ্বিতীয় হারমোনিক, 3 গুণ হইলে তৃতীয় হারমোনিক, 5 গুণ হইলে পঞ্চম হারমোনিক, এভাবে আমরা নামকরণ করব। আচ্ছা, আর তাইলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে, আচ্ছা ওকে, আরেকটা টার্ম বলতে, আচ্ছা এই একটা, তার মানে একটা স্বরের মধ্যে অনেকগুলা সুর আছে, এবং যে জিনিসটা বলতে ভুলে গেছি, যে এই সুরের মধ্যে একটা স্বরের মধ্যে যতগুলা সুর আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে সুরটা সেটা হচ্ছে মূল সুর। বাকি যতগুলা সুর আছে সেই সুরগুলা হচ্ছে মূল সুরের উপসুর। তার মানে এখানে এই যে সবাই
এরা সবাই, সরি এটা তো কিছু না, এরা সবাই হচ্ছে উপসুর, এটা হচ্ছে মূল সুর, এরা সবাই হচ্ছে উপসুর। এই উপসুরের মধ্যে আবার হারমোনিক আছে। তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে সকল হারমোনিকই উপসুর, বাট সকল উপসুর হারমোনিক না। কারণ এটা একটা উপসুর বাট হারমোনিক হয় নাই, আবার এটা উপসুর একই সাথে হারমোনিক। তার মানে হারমোনিক হইলে সে ওই স্বরের উপসুর হবেই বা মূল সুরের উপসুর হবেই, বাট উপসুর হইলেই যে হারমোনিক হবে এটা নাও হইতে পারে। এটা আমাদের সময় খ নাম্বারে আসতো, বা এই যে যখন তোদের সিলেবাসে ছিল খ নাম্বারে এই কোশ্চেনটা আসতো যে ব্যাখ্যা করো সকল হারমোনিকই উপসুর বাট সকল উপসুর হারমোনিক না, এরকম আসতো। আচ্ছা যা হোক, আশা করি বুঝতে পারছিস। খুব মানে আর কি, এখানে বেসিক জিনিস খুব বেশি না, বা এটা মানে ভুলে গেলেও খুব বেশি ক্ষতি হবে না। আচ্ছা এখন যে জিনিসটায় আসতেছি, এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, বা এটা নিয়ে আমরা জানবো এবং এটা দিয়ে শেষ করব। এই চ্যাপ্টার থেকে আর বিশেষ কিছু আমরা জানবো না। লাস্টের দিকে তোদের যদি ইচ্ছা হয় ওগুলাকে একটা রিডিং দিয়ে রাখবি, তবে অন্য চ্যাপ্টার গুলাতে এগুলার কোনো ভূমিকা নাই, এগুলা আসলে আর লাগবে না। আমাদের যে বেসিক গুলো জিনিসগুলো বোঝা দরকার ছিল ওই তরঙ্গ নিয়ে, ওগুলো আমরা বুঝে ফেলছি, যেটা আলোর মধ্যে আমাদের দরকার হবে। একটা জিনিস যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি করানো হয়তো, এখন তো তোদের সে অবস্থা নাই। মানে আমরা এই যে টানা তার বলতেছি, যে এই যে দুইটা তারকে, আমি এখন এখানে একটু লিখতেছি যে টানা তারের সূত্রাবলী, টানা তারের সূত্রাবলী। ধর ওই গিটারের তারের ক্ষেত্রে এটাকে টেনে ধরে ছেড়ে দিলাম, এটা উপরে নিচে আপ ডাউন করবে, এটা একটা। তো আমরা পরীক্ষা মানে ল্যাবের মধ্যে যখন আমরা এই এক্সপেরিমেন্টটা করতাম, বা তোদের যদি করানো হইতো, তাইলে যেটা করতি তোরা এরকম একটা কিছু, একটা ডেস্কের মধ্যে আচ্ছা এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে টেবিল, আর নিচের এটা হচ্ছে একটা কাঠের বক্স আর কি, কাঠের বক্স এটা, আর এটা হচ্ছে টেবিল। আর এই টেবিলের, আচ্ছা এই কাঠের বক্সের উপরেই, কাঠের বক্সটা মাঝখানে ফাঁকা একটা পোরশন আছে, এখান দিয়ে একটা তার টানা দেওয়া, এরকম তার টানা দেওয়া। এখন তারটা টান টান করে রাখার জন্য এখানে একটা পুলি অ্যাড করা আছে, ওই পুলি দিয়ে তারটা এরকম নিচে ঝুলে থাকে, এখানে ওয়েট ঝুলাই দেওয়া হয়, বিভিন্ন রকম ওয়েট, এক একবার চেঞ্জ করে এক এক রকম পাথর, কখনো 1 কেজি, হাফ কেজি, এরকম। তো এইটাকে এই পুরা জিনিসটা, এটার সাহায্যে আমরা এই টানা তারের কম্পাঙ্ক নির্ণয় করে, বা টানা তারের মাধ্যমে একটা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যাইতো। মানে এই সুরশলাকারটাকে কাঁপায় এনে এই টানা তারের সাথে ইয়া করা হইতো, মানে আর কি এই বক্সটার উপরে ধরা হইতো। এই বক্সটার উপরে ধরলে ওই যে আমরা পরবশ কম্পন যে পড়ছিলাম, এই সুরশলাকার কম্পনটা এই তারের মধ্যে যাইতো, বা তারের কাছাকাছি নিলে, তারে টাচ লাগানো যাবে না, হ্যাঁ, মানে এই যে ইয়া করা লাগবে তারের, এই বক্সের মধ্যে ধরলে এই যে এইটার মাধ্যমে এটার ভিতরকার বায়ু কাঁপবে, একটা সাউন্ড হয় আর কি। আই মিন সহজ কথায় সুরশলাকার কম্পনে এও কাঁপবে। এখন এই কখন সবচেয়ে বেশি কাঁপবে, ওই আমরা পড়ছিলাম ওই রেজোনেন্স, বা যেটাকে বলছিলাম আমরা রেজোনেন্স দিয়েই তো বলছিলাম, বাংলা কি কোনো টার্ম ইউজ করছিলাম ভুলে গেছি, তারা একটু অনুনাদ, হ্যাঁ বাংলাটা ছিল অনুনাদ। অনুনাদের সময় বলছিলাম ওই যে দুইটার কম্পাঙ্ক একই হয়ে যাবে। সো আমরা এখন এই তারটার উপরে একটা কাগজ রেখে, একদম হালকা একটা কাগজ ছিঁড়ে রেখে, যদি অনুনাদ হইতো, মানে হচ্ছে এই সুরশলাকার কম্পাঙ্কের সাথে যখন তারের কম্পাঙ্কটা মিলে যাবে, তখন তার সবচেয়ে বেশি জোরে কাঁপতো, এরকম ব্যাপার ছিল। সো ওই টাইমে এটা পড়ে যাইতো। এই কিভাবে বুঝতাম যে অনুনাদ হয়েছে, এই কাগজের টুকরাটা পড়ে যাইতো, কারণ কাগজ তারটা এত বেশি জোরে ভাইব্রেশন হইতো। যাই হোক এই কথাগুলো এখন ল্যাবে না গিয়ে বলা সম্ভব না, আসলে বোঝানো সম্ভব না, আমি অল্প করে বলার চেষ্টা করতেছি। সো ওখান থেকেই সুরশলাকার কম্পনটা নির্ণয় করা যেত, বা আরো অনেক কিছু নির্ণয় করা যাইতো সেখান থেকে, যে তারের টান কত, বা এইসব তারের টান অবশ্য ওয়েট দেখে হিসাব করা যায়, মানে এক এক সময় ম্যাথের মধ্যে এক এক টার্ম দিত, আমরা মেইনলি তখন সুরশলাকার কম্পাঙ্কই নির্ণয় করতাম। সো আমাদের এই যে তার
টানা দিয়ে রেখে তারপরে এটাকে কাঁপাইলে এই তারের কম্পাঙ্কের যে কিছু সূত্র সেটা নিয়েই পড়তেছি। এইটার সূত্রগুলা জাস্ট বলে দেই। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। যে তারটা কাঁপাচ্ছি সেই তারটার যে দৈর্ঘ্য তার সাথে এর কম্পাঙ্কটা কিভাবে নির্ভর করে, এই দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে আমরা যদি ওই তারের দৈর্ঘ্যের সাথে এর কম্পাঙ্কের তুলনা করি তাহলে সেটা এরকম হবে যে তারের দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমি বড় দৈর্ঘ্যের তার নিলে কাঁপবে কম বা কম্পাঙ্ক কম হবে, ছোট দৈর্ঘ্যের তার নিলে কম্পাঙ্ক বেশি হবে। এই সময় কিছু জিনিস স্থির থাকবে, সেটা হচ্ছে যখন টি মানে ওই যে নিচে ওয়েট ঝুলাইছি টান, সেই টি ও মিউ, এই মিউটা কি বলতেছি, মিউ স্থির। একটা টানা তার দেওয়া এরকম করে একটা তার, বা ধর আমরা যে কোনো যদি ওই গিটারের তারের কথাই বললাম, তো গিটারের তারের ক্ষেত্রে এই টিটা হবে আমি হাত দিয়ে যে টানটা দিচ্ছি, ওকে। আর ওই ক্ষেত্রে ওই যন্ত্রের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সূত্রটা ওই যন্ত্রের জন্যই, কারণ আমরা ওই যন্ত্র ইউজ করেই মেইনলি কম্পাঙ্কটা নির্ণয় করতাম। ওখানে টিটা হচ্ছে নিচে যে ওয়েটটা ঝুলাইছি, তাহলে ওয়েট টি হচ্ছে ওজন, আর এই মিউটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর, তারের প্রতি মিটার দৈর্ঘ্যের ভর কত সেটা, একক দৈর্ঘ্যের ভর। সো এটা যদি স্থির থাকে তাহলে আমি সেম তারের মধ্যে একই ওয়েট রেখে সেম টাইপের তার, একক দৈর্ঘ্যের ভর স্থির মানে একই টাইপের তার, একই তার, সেই তারটার যদি দৈর্ঘ্য কম বেশি করি তাহলে সেই ক্ষেত্রে আমার তারের কম্পাঙ্ক এভাবে একটার সাথে আরেকটা সমানুপাতিক হবে, মানে ব্যস্তানুপাতিক হবে, দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র। সেকেন্ড সূত্র হচ্ছে টানের সূত্র, এই যে টি দিয়ে টানের সূত্র, সো এবার আমরা ওই বাকি জিনিসগুলো স্থির রাখবো, মানে এবার দৈর্ঘ্য স্থির রাখবো আর মিউ স্থির রাখবো। এবার ওয়েট চেঞ্জ করব, একই তারের মধ্যে এক একবার এক এক ভর ঝুলাবো, তখন কম্পাঙ্কের সাথে ওই ভর বা ওই যে টানের যে ওজনের যে সম্পর্ক সেটা হবে, আরে কলমে কালিও নয়, এফ সমানুপাতিক হবে তখন টানের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তার মানে তারের ওয়েট, ওই নিচে ওয়েট যত বেশি ঝুলাবো কম্পাঙ্কটা তত বাড়বে। এই ক্ষেত্রে যদি আমরা বাকি জিনিসগুলো স্থির রাখি, মানে হচ্ছে যখন বাকি জিনিস স্থির, এল এবং টি স্থির, সরি মিউ স্থির, এইটা। আর লাস্ট হচ্ছে এই যে তিনটা জিনিস, তো এই মিউ নিয়ে, মিউ এর সূত্র আর কি, একক দৈর্ঘ্য ভরের সূত্র আর কি। 3 নাম্বারটা হচ্ছে ভরের সূত্র। তাহলে এবার তারের প্রথমবার এল এর সাথে, তারপরের বার টি এর সাথে, এবার মিউ এর সাথে সম্পর্কটা, তো তখন বাকি দুইটা স্থির থাকবে। আমরা যদি ওই তারটা টান, আই মিন ওই যে ওয়েট যেটা ঝুলাইছি টি এবং একই সাথে সরি মিউ না, এল স্থির রাখি, তখন ওই তারের কম্পাঙ্কটা এই মিউ এর বা একক দৈর্ঘ্য ভরের বর্গমূলের সমানুপাতিক হবে। এই তিনটা সূত্রকে যদি এখন আমরা এক জায়গায় করি, সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বা এটাকে এভাবে লিখতে পারি, আবার জয়েন দেওয়া লাগবে না আশা করি তোদের, এই মিটিংয়েই শেষ করব। সো এখন এই তিনটাকে যদি একসাথে করি তাহলে সূত্র তিনটা মিলে যেটা দাঁড়াচ্ছে ফাইনালি, যে কোনো একটা এরকম টানা তারের কম্পাঙ্ক যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেই ক্ষেত্রে তিনটা মিলে সূত্রটা আসতেছে এফ ইজ প্রপোর্শনাল টু 1/L √T/μ, যেখানে এফ হচ্ছে ওই তারের কম্পাঙ্ক, এল হচ্ছে ওই তারের দৈর্ঘ্য, মিউ হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর, ওকে।
আচ্ছা, এখন এখানে একটা সমানুপাতিক সাইন আসে, তাহলে এই সমানুপাতিক ইয়াটা হচ্ছে 1/L √T/K নিয়ে আসলাম। সো এই K এর মানটা হাফ আসে আর কি, K = হাফ আসে এক্সপেরিমেন্টালি, তাইলে এটা আসে 1/2L T/μ, লাস্টে এই K এর মানটা K = হাফ। এই সূত্রের অঙ্ক আসতো, ওকে, এবং সূত্রের অঙ্কগুলো সহজ। আর এইখান থেকে আমরা একই সাথে যদি মূল সুরের ক্ষেত্রে মাঝে মাঝে এইটা একটু বলে, মূল সুর বলতে কি বুঝছিলাম আমরা, যে সবচেয়ে নিম্ন কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে মূল সুরের ক্ষেত্রে আমাদের যদি শব্দের বেগ বের করতে বলে, ওই তরঙ্গের বেগ বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে একটু একটা হিসাব করব, ছোট্ট একটা হিসাব করব। সেটা হচ্ছে মূল সুর হওয়া মানে কি, তারটা সবচেয়ে নিম্ন কম্পাঙ্কে কাঁপতেছে। সেটা কখন সম্ভব? এই তারটাকে যদি দোলাই, এর মধ্যে যে তরঙ্গগুলা হওয়া সম্ভব, সর্বনিম্ন এই যে এরকম হওয়া উচিত, এই জাস্ট একটা লুপ। তারপরে আরো হওয়া উচিত, আরো যেরকম হইতে পারে এরকম হইতে পারে, আমরা দেখে আসছিলাম স্থির তরঙ্গের সময়। তারপরে আরো এরকম হইতে পারে, এভাবে কাঁপতে পারে, মানে আর কি বিভিন্ন টাইপের তরঙ্গ আসতে পারে। কিন্তু সবচেয়ে সবচেয়ে কম কম্পাঙ্ক কখন, বা ওইটাই সবচেয়ে লোয়েস্ট, এইটা এরকম কাহিনী হইতে পারে। ওকে, সো আমাকে যদি এটাকে আমরা মূল সুর বলতেছি, এটা সবচেয়ে নিম্ন কম্পাঙ্ক, এই তার দিয়ে যে কম্পন সৃষ্টি করব, এই তারের মধ্যে যদি মূল সুর উৎপন্ন হয়, তাহলে তখন এর মধ্যে যে তরঙ্গের শেপটা হবে সেটা এটা হবে, জাস্ট এখানে একটা লুপ থাকবে। তাইলে এই তারের দৈর্ঘ্যটা যদি এল হয়, আর এটা তো একটা তরঙ্গের অংশ, মানে এই তরঙ্গটা তো এভাবে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে এটা এই তরঙ্গের এইটুকু কত, একটা তরঙ্গের এই পুরাটা হচ্ছে ল্যামডা, এই পুরাটা হচ্ছে ল্যামডা। তাহলে আমার এখন এই এল এর মধ্যে যেটুকু আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি λ/2, এটা হচ্ছে λ/2। ওকে, তাহলে আমাদের যদি মূল সুরের ক্ষেত্রে এই যে উৎপন্ন শব্দের যে কম্পাঙ্ক তো বের করছি, শব্দের যদি বেগ বের করতে বলে, তাহলে এই সূত্রটাকে একটু এভাবে লেখা যায় যে মূল সুরের ক্ষেত্রে, মানে তার যদি এভাবে কাঁপতে থাকে, তো সেই ক্ষেত্রে তরঙ্গের বেগটা আমরা কিভাবে বের করতে পারি, এল এর জায়গায় এখন বসাইতে পারি L = λ/2। তাহলে এখানে যদি L = λ/2 বসাই দিই, f 1/2L যেটা ছিল, L = হচ্ছে λ/2 √T/μ। তাহলে এখানে 2 2 কাটাকাটি যাচ্ছে, এই আবার f ল্যামডা এদিকে আসলো, v = আমরা জানতাম f ল্যামডা, এটা পরে আসছিলাম। আচ্ছা, লিখি পুরোটা, f ল্যামডা = √T/μ। সো সুতরাং এখান থেকে আসতেছে v = √T/μ, মানে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে তার কম্পাঙ্ক এইটা, আর ওটা যদি মূল সুর হয়, এভাবে যদি কাঁপাই, তাহলে সেক্ষেত্রে ওই শব্দের বেগটা হবে √T/μ। ওকে, এই একটা, এই √T/μ এটাকে আর একটা ওয়েতেও বের করা যায়, এটাকে একটু বইয়ে দেওয়া আছে, তোদের আপাতত ইচ্ছা হইলে ওখান থেকে একটু দেখে নিতে পারিস। এই এই যে এই সূত্রটা যেটা আমরা বেসিক দিয়ে বের করলাম, এটাকে পুরো ক্যালকুলেশন করে সম্প্রসারিত কর্মকাণ্ড হিসেবে দেওয়া আছে, জিনিস একই। ওকে, জিনিসটা সেম, আলটিমেট সূত্র আমাদের ওটাই আসছে যে v = T/μ। সো যেহেতু চ্যাপ্টার আপাতত সিলেবাসে নাই, সো একবার দেখতে পারিস ইচ্ছা হইলে, বেশি পেন নেওয়ার দরকার নাই ওটা নিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল বেসিক। আর এই চ্যাপ্টারের তোরা কি বলিস, এই চ্যাপ্টারের ম্যাথগুলা কি দেখাবো নাকি স্কিপ করে যাব? করাবো? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার কিছু কিছু বেসিক ম্যাথ দেখে, আচ্ছা, যে কয়টা পারি আমি, ওই যতগুলো সূত্র বলছি সেগুলো এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে তারপরে আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো। এখন নিউ চ্যাপ্টার তোর একটু আমাকে জানাইতে বলছিলাম যে আমরা কি 10 নাম্বার চ্যাপ্টারটা পড়বো নাকি সেকেন্ড পেপার শুরু করবো, একটু আমাকে জানাবি। ওকে, ঠিক আছে, ভালো থাকিস সবাই, আল্লাহ হাফেজ, টাটা।